আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা 43। লিখনিতে ইশরাত তন্নি। 2 দিন পেরিয়ে গেছে। বিয়ের পরদিনই কৌশিক ত্রিধার ব্রাইডাল ফিস্ট সম্পন্ন হয়েছে। সকাল 9টা, অথচ সূর্যের মাত্রাতিরিক্ত তাপে অতিষ্ঠ জনজীবন। মায়া শান্ত সব ছেড়ে ছুড়ে জনবহুল শহর ঢাকা পাড়ি জমিয়েছে। একটা রাত স্টেশনে কাটিয়ে পরদিন অপরিচিত কয়েকজনের সহায়তায় বস্তির মাথা গুঁজেছে। টিনের একটা ছোট্ট ঘর পেয়েছে, তার মধ্যেই রান্নাঘর সহ সব কাজ ছাড়তে হবে। ঘরের পাশে একটা আধ পুরনো ওয়াশরুম। এর মধ্যে মাস শেষে 2,000 টাকা দিতে হবে বস্তি কমিটিকে। এমন পরিবেশে থাকতে শান্তের গা গুলিয়ে ওঠে বারবার। গত রাতটা খুব কষ্ট করে ঘরে শক্ত চৌকিতে মাথা রেখেছে শান্ত, অথচ মায়া একদম চুপ। কোনো অভিযোগ নেই, হাসি মুখে সবটা মেনে নিয়েছে। এমনকি নিজের শেষ সম্বলটুকু শান্তর হাতে তুলে দিয়েছে। বিয়ের সময় নানু ভাইয়ের দেওয়া নাকফুল আর হাতের দুটো চুড়ি খুলে শান্তর হাতে ধরিয়ে দিয়েছে। শান্ত নিতে না চাইলে খুব বুঝিয়েছে, সংসারটা আমাদের, আমার আর আপনার। ডেডিকেশন আমাদের দুজনেরই থাকতে হবে। আপনি একটা কাজের ব্যবস্থা করে ফেলেন, তখন আস্তে ধীরে এগুলো আবার বানানো যাবে, কিন্তু এখন তো দুজনকে খেয়ে বাঁচতে হবে। মায়ের এই কথার পৃষ্ঠে শান্ত বলার জন্য আর কিছুই খুঁজে পায়নি। চুড়ি আর নাকফুল বিক্রি করে 15,000 টাকা হাতে এসেছে। এখন ওর বাজারে এই টাকাটা অতি নগণ্য। রান্নার জন্য একটা চুলা, ঘরে টুকিটাকি কিছু কিনেছে গতকাল, ওইসব কিনতেই 3,000 টাকা ফুরিয়েছে। এর মধ্যে বস্তি কমিটির অ্যাডভান্স 1,000 টাকা দিতে হয়েছে। হাতে আছে মাত্র 11,000 টাকা। এখনও কিনতে বাকি আছে একটা তোশক, দুটো বালিশ, 2,000 টাকার ধাক্কা। বাকি যা থাকবে তা দিয়ে শান্ত কষ্ট হলেও 15টা দিন চলার চেষ্টা করবে। আল্লাহ চাইলে এর মধ্যে একটা কোনো ব্যবস্থা হয়ে যেতে পারে। শান্তদের পাশের বস্তিতেই থাকে, একইভাবে ওকে আজ গার্মেন্টসে নিয়ে যেতে চেয়েছে, যদি একটা কাজের জোগাড় হয় আর কি। ফেরার পথে প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে আসবে। শান্ত শার্ট পরে রেডি হচ্ছে। পাশে মায়া দাঁড়িয়ে আছে, মুখটা বেজায় শুকনো দেখাচ্ছে। শান্ত পুরোপুরি রেডি হয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, এখানে থাকতে কষ্ট হচ্ছে মায়াপরি? সাথে সাথে মায়া দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। শান্ত ভ্রু কুচকায়, তাহলে মুখটা অমন করে রেখেছ কেন? একটু আগেও তো হাসছিলে। আমি একা কিভাবে থাকবো? ভয় করে তো। শান্ত বুঝল মায়া কিসের ভয় বুঝিয়েছে। সম্পূর্ণ অপরিচিত জায়গা, কাউকে চেনে না। কার মনে কী থাকে বলা তো যায় না, ভয় পাওয়াটাই স্বাভাবিক। শান্ত মায়াকে 2 হাতে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু বসিয়ে দেয়। আমি আমার এক্সট্রা ফোনটা রেখে যাচ্ছি। 1 মাসের জন্য আনলিমিটেড ডাটা প্যাক কেনা আছে। কয়েকদিন আগে গেম খেলার জন্য কিনেছিলাম। এখন সেটা আপনি কাজে লাগান। যা ইচ্ছা তাই দেখতে পারেন। আমি যেতে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেবেন। ওয়াশরুমের প্রয়োজন ব্যতীত বাইরে যাবেন না, মনে থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু আপনার ফোন আমি রাখলে আপনার কাছে তো ফোন থাকছে না। আরে, আপনার বাটন ফোনটা আমি নিয়ে যাচ্ছি, সিম চেঞ্জ করে দিচ্ছি। নানুমণি, নানু ভাই, বড় আপাকে খুব মিস করছি। আচ্ছা, রাতে কথা বলিয়ে দেব। আপনার অপেক্ষায় থাকবো, জলদি ফিরবেন। আমার কুটিমণির খেয়াল রাখবেন মায়াপরি। মায়া মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ফের কপালে একটা চুমু বসিয়ে দেয় শান্ত। অতঃপর ফোনের সিমটা চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে পড়ে জীবনের নতুন এক যুদ্ধে। এই জীবন মানেই যুদ্ধ, শুধুমাত্র একটুখানি ভালো থাকার যুদ্ধ। চাইলেও ভাগ্য সবসময় সহায়তা হয় না, ভালো থাকাটা হয় না আমাদের। মায়া দ্রুত দরজা আটকিয়ে বিছানায় বসে, আঁখিজোড়া জলেরা ভিড় জমায়। আহ জীবন। দুপুর দুপুর 2:20। কৌশিক মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। শরীরে জড়ানো শুধুমাত্র একটা প্যান্ট, উপরের অংশ উন্মুক্ত। প্যান্টটার নাভির বেশিখানিক নিচে নেমেছে। এক হাতে শুভ্র রঙের টাওয়াল হাতে মাথা মুছে, অপর হাতে ফোন টিপতে ব্যস্ত কৌশিক। কোথা থেকে উড়ে এসে শব্দ করে দরজা খুলে ঘরে প্রবেশ করে ত্রিধা। এতক্ষণে শাশুড়ির সাথে জম্পেশ আড্ডা দিয়েছে মেয়েটা, ভীষণ মিশুক কিনা। প্রথমে কৌশিককে ঠিক খেয়াল করেনি ত্রিধা, নিজেকে ঝিঝি পোকার কণ্ঠে গান গেয়ে ওঠে। আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে। ও আর গাইতে পারে না। কৌশিকের দিকে তাকিয়ে গলা আটকিয়ে যায় গানটা। কৌশিক ভ্রুকুচকে ওর দিকে চেয়ে রয়। ত্রিধা ভোলা ভোলা হাসে,
কিছু বলতে নিলেই কৌশিকের থেকে প্রশ্ন ভেসে আসে। এটা কি গাইছিলে? ত্রিধা পড়ে যায় বিপাকে, মুখের হাসি প্রসারিত হয় আমতা আমতা করে। একটা গান গাইছিলাম। সহসা নজর আটকায় কৌশিকের উন্মুক্ত লোমহর্ষ বুকে, পরপরই নাবের দিকে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। মেয়েটা কথা বলতে পারে না, শরীর কেমন অসাড় হয়ে যাচ্ছে। ত্রিধার দৃষ্টি লক্ষ্য করতে বাঁকা হাসে কৌশিক। হাতে থাকা টাওয়ালটা বিছানায় ছড়ে পায়ে পায়ে সামনে অগ্রসর হয়। ত্রিধা আস্তে আস্তে এক দুই কদম পিছিয়ে যায়। একসময় ডিভানে বেঁধে ধপ করে বসে পড়ে। কৌশিক এসে মুখোমুখি দাঁড়ায়। একটু ঝুঁকে ত্রিধার দুপাশে দুহাত রেখে আটকিয়ে নেয়। মেয়েটা নিজেকে গুটিয়ে নেয় আরও। কৌশিক ত্রিধার ভয়াত্ম দৃষ্টিতে স্থির রেখে দৃষ্টি আরেকটু ঝুঁকে কান বরাবর অধর ছোঁয়। ব্রাহ্ম কিঞ্চিত উঁচিয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে জিজ্ঞেস করে, এভাবে কি দেখছো বেবি গার্ল? ডু ইউ ওয়ান্ট টাচ ইট? হুম। পরপরই নিজের ত্রিধাকে ডান হাতটা উঠিয়ে বুকের উপর রাখে। ত্রিধা শরীর জ্বলে আলোর গতিতে তড়িৎ প্রবাহিত হয়। শিরা উপশিরা অদ্ভুত শিহরণ খেলে যায়। বুকে থাকা হাতটা থরথরিয়ে কাঁপছে। কয়েক সেকেন্ড পেরোতেই এক ধাক্কায় কৌশিককে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য কৌশিক প্রস্তুত না থাকা দু কদম পিছিয়ে যায়। আপনি আর কখনো এভাবে আমার কাছে আসবেন না। ইভেন এভাবে রুমেও থাকবেন না। এখন আপনি একা নন, আমিও থাকি এ রুমে। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে থামে ত্রিধা। বুকের ঝড়টার গতিটা ওঠানামা করছে। হৃৎপিণ্ড সেই ধক ধক শব্দ কৌশিক অব্দি পৌঁছাছে বোধ হয়। ছেলেটাও মুচকি হাসে। হোয়াই বেবি গার্ল, কিছু ফিল পাচ্ছ কি? পেলেও নো প্রবলেম, কাম ক্লোজ ডার্লিং। এই ঘর তোমার, ঘরের মালিকও তোমার। ত্রিধার কটমট চোখে তাকায়, হিস হেসে ওঠে। আমার অনুভূতি এতটা সস্তা নয় কৌশিক তালুকদার, যে যার তার উপরে পচে গলে পড়বে। ওকে ফাইন, তোমার অনুভূতি একটা টেস্ট করা যাক। কি বলো বেবি গার্ল? আমিও দেখি তোমার ফিলিংস কতটা স্ট্রং। ত্রিধা ব্রুযুগল কুচকে আসে। কি টেস্ট? কৌশিক অধর চেয়ে বাঁকা হাসে, নিচে ইশারা করে বলে, আইল জাস্ট স্ট্যান্ড হেয়ার ফর 2 মিনিটস উইথ মাই প্যান্টস অফ, দেন ইউ ফিলিংস। কৌশিককে আর কিছু বলতে না দেয় না ত্রিধান, দুহাত উঁচিয়ে কান চেপে ধরে চিল্লিয়ে ওঠে, কৌশিককা থামুন আপনি। আপনার ওই নির্লজ্জ কাজ আপনার গার্লফ্রেন্ডকে যেয়ে করুন। শার্নিল এমনিতেও আপনার অপেক্ষায়। নিষিদ্ধ জিনিসগুলোতে আমি অনেক বেশি ইন্টারটেড ইন্টারটেন বেবি গার্ল। কথা শেষ করে প্যান্টের চেনের হাত দিয়ে দিতে নিলে আটকে ওঠে ত্রিধা। আপনি একটা অভদ্র কৌশিকা, আই হেট ইউ। কথা শেষ করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। এই ছেলেকে বিশ্বাস নেই। ত্রিধা যেতে কৌশিক উচ্চস্বরে শরীর দুলিয়ে হেসে ওঠে। হাসির দাপট বুক কাঁপছে। পুরাই তার ছেঁড়া বেটি। মেয়েটাকে জ্বালাতে কৌশিকের ভীষণ রকমের ভালো লাগে। ওই ভয়ার্ত চোখ, কাঁপা কাঁপা কণ্ঠস্বর, শুকনো মুখ কৌশিকের মনে অন্যরকম প্রশান্তি এনে দেয়। পেঁচা রাখা মধ্যরাত, ঘড়ি কাটা একটা পেরিয়েছে। মামুন তালুকদার জায়ানের সাথে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই এসেছে। জায়ান বলেছে 20 জন মেয়ে মামুন তালুকদারের হাতে তুলে দেবে এই জঙ্গলের মাঝ থেকে। কিন্তু 5 মিনিট হতে চললো, তেমন কিছুই মামুন তালুকদারের নজরে আসছে না। উনি জিজ্ঞেস করলেন, মেয়েগুলো কোথায় জায়ান? আসছে স্যার, আর মাত্র 5 মিনিট ওয়েট করুন, শীঘ্রই আপনার অপেক্ষা শেষ প্রহর। আপনি তো আমাকে বিশ্বাস করেন তাই না স্যার? মামুন তালুকদার ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে হাসেন। আরে বেটা, নিজের থেকেও বেশি। ঠিক 5 মিনিটের মাথায় পরপর 2টা গাড়ি এসে থামে। মামুন তালুকদার হেসে সেদিকে তাকাতেই চমকে ওঠেন। প্রথম গাড়ি থেকে হৃদিত নামতে দেখে জায়ানের দিকে তাকান। ছেলেটা হাসছে, চোখ দুটো অবিশ্বাস্যতা এসে জড়ো হয়। শেষ পর্যন্ত কাছের মানুষের থেকে প্রতারিত হতে হবে উনি কস্মিনকালেও ভাবেননি। প্রথম গাড়ি থেকে পরপর মেহেরিমা আর অবনী শেখ নেমে আসেন। দ্বিতীয় গাড়ি থেকে আয়েশ আর আরিফ চৌধুরী নেমে আসেন। সব ঠিক ছিল, কিন্তু সবার শেষে নিজের একমাত্র মেয়েকে নামতে দেখে হতবম্ব হয়ে যান মামুন তালুকদার। কথা বলতে যেন ভুলে যান। কাঁপা কাঁপা গলায় আরিশের উদ্দেশ্যে বলেন, মামুনি তুমি এখানে? অবাক হলে পাপা? তোমার পাপের ইতি টানতে এসেছি, তাচ্ছিল্য সুর কথায়। মাউন্ট তালুকদার কাছে সবটা এক নিমিষে কেমন অদ্ভুত ঠেকল। মুখ ফুটে কিছু উচ্চারণ করতে নিলে একটা চাক এসে মুখ দিয়ে গলা নালিতে গেঁথে যায়।
গলা ধরে ওখানে বসে পড়ে মামুন তালুকদার। চাকুটা নিক্ষেপ করেছে অবনী শেখ। মেহেরিমাকে ইশারা করতে একটা ছোট্ট কুড়াল হাতে সামনে অগ্রসর হয় মেয়েটা। আরিশা কাক কেঁপে ওঠে। আয়েশের হাত খামচে ধরে। আয়েশ পাশ ফিরে যায়, নিজের সাথে আগলিয়ে নেয় আরিশাকে। মেহেরিমা মামুন তালুকদারের সম্মুখে দাঁড়িয়ে হিস হিসিয়ে বলে, আজ তোর সামনে মেহেরিমা নয়, অতসী শেখ দাঁড়িয়ে আছে। একজন অতসী শেখ নয়, শত শত অতসী শেখ আজ এখানে উপস্থিত, যাদেরকে পশুর মতো খুবলে খেয়েছিস তুই। সবাই আজ তোর করুণ মৃত্যু মেহেরিমাকে বাহবা দেবে। প্রত্যেকের আত্মার শান্তি মিলবে আজ। কথা শেষ করে একদম অন্ডকোষ বরাবর প্রথম কোপটা দেয়। মামুন তালুকদার গলাকাটা প্রাণীর মতো ছটফটিয়ে ওঠে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে গোঙানোর আওয়াজ বের হয়। পরপরই আরেক বার কয়েক কোপ দেওয়া হয় ওখানে। পর মুহূর্তে একটা কোপের দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। মাথাটা উড়ে শুকনো পাতার উপর শব্দ করে পড়ে। অস্পষ্ট স্বরে আর্তনাদ করে ওঠে আরিশা, পাপা। মেহেরিমা থামে, ঘাড় ঘুরিয়ে আয়েশার দিকে তাই। মেয়েটার শরীরে শুভ্র রঙের শাড়ি জড়িয়েছে। শাড়ি জুড়ে তাজা রক্তের মেলা বসেছে। মুখাবয়ে রক্তের ফোঁটা দৃশ্যমান, দাঁতেও লেগেছে। সেই মুখেই মুচকি হাসি মেয়েটা। বড় ভয়ঙ্কর দেখায় সে হাসি। মেহরিমার এমন রূপে সবার আঁখিজোড়া কপালে উঠেছে ইতিমধ্যে। চোখে এক অন্যরকম অবিশ্বাসকতা বিরাজ করছে। এ যেন সম্পূর্ণ নতুন এক মেহেরিমা। তাজা লাল রক্ত সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়েছে। সামনে সত্যিই মেহেরিমা নয়, যেন কোনো অশরীরে নিজের রূপ প্রদর্শন করছে। সবচেয়ে বেশি চমকেছে হৃদিত। অ্যানাবেলার এই তেজি নারী রূপ মন গহিনে কেমন সুরসুর ধোলা দিচ্ছে, সুখ সুখ। মেহেরিমা দৃষ্টি ঘুরিয়ে নেয়, একটু থেমে পুনরায় কোপাতে শুরু করে। শরীরের সবটুকু শক্তি দিয়ে কুপিয়ে মামুন তালুকদারের দেহখানা শত টুকরো করে পরিণত হয়। বুক চিরে কলিজাটা বের করে এনে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। অন্ডকোষে টুকরো টুকরো করে থামে না। অবশ্য ব্যাগতিক দেখে হৃদয় দ্রুত সামনে এগিয়ে আসে, মেহরিমাকে জোরপূর্বক থামায়। অ্যানাবেলা, স্টপ, অনেক হয়েছে। আই থিঙ্ক তুই অনেক এতক্ষণ আত্মতৃপ্তি পেয়েছিস, এবার থেমে যা। মেহরিমা হৃদিতের বুকের উপর শরীরে ভার ছেড়ে দেয়। হাত থেকে কুড়ালটা পড়ে যায়, ডুকরে কেঁদে ওঠে। আমার অবুঝ খালামণিকে বাঁচতে দেয়নি এই নরপশুটা। মেরেছি, বেশি করেছি? মেয়েটা যেন নিজের মাঝেই নেই। তুই পারফেক্ট কাজ করেছিস। জান, তুই ঠিক নেই। বাসায় চল। মেহরিমাকে কোলে উঠে নেয় হৃদিত। ওখানেই জ্ঞান হারায় মেয়েটা। ভাইয়া, আমি মাকে নিয়ে যাচ্ছি, তোমরা ওনার ব্যবস্থা করে এসো। সাবধানে যাস। প্রপারলি মেহু, টেক কেয়ার করিস। মেয়েটা বেশ স্ট্রেট নিয়ে ফেলেছে। আয়েশের কথা হৃদিতের মাথা নেড়ে ওদের নিয়ে গাড়িতে উঠে যায়। এখান থেকে প্রস্থান করে আয়েশা দৌড়ে যেয়ে মামুন তালুকদারের শরীরের টুকরো টুকরোর সামনে বসে হাত দিয়ে আলগোছে ছুঁয়ে দেয়। ডুকরে কেঁদে ওঠে মেয়েটা, পাপা, আমার পাপা, ভালোবাসি পাপা। শুনছো তুমি? তোমার মামুনি তোমায় ভালোবাসে পাপা। তুমি এমন কেন হলে পাপা? তোমার বাপ তোমাকে আমার থেকে কেড়ে নিল পাপা। আমি আজ থেকে ইয়াতিম হলাম। পৃথিবীতে আমার সব থেকে কিছুই রইল না। ও পাপা, আমি কার কাছে যাব এক টুকরো স্নেহ পেতে? কে ভালোবেসে আমার মাথায় হাত রাখবে? তোমার ভালোবাসা ছাড়া যে আমি নিঃস্ব পাপা। বাবাহীন এয়াতিম নিঃস্ব মেয়েটার আর কত শত বিলাপ করে বাবার শরীরের শেষ অংশটুকু বুকে জড়িয়ে কাঁদতে থাকে। সেই করুণ হৃদয় বিদারক কান্নার সুরে জঙ্গলের পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। দূরে একদল শিয়ালের ক্ষুধার্ত গর্জন তোলে। আয়েশে চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরিফ চৌধুরী এগিয়ে যেয়ে হাঁটু মুড়ে বসে আরিশার মাথা হাত রাখেন। কাঁদে না মা, আমি আছি তো। আমাকে বাবার জায়গায় বসাতে পারবে না? আরিশা ঝাপটে জড়িয়ে ধরে আরিফ চৌধুরীকে। ওভাবেই কাঁদতে থাকে। আরিফ চৌধুরী স্নেহের বশে মাথায় হাত বুলিয়ে দেন। মুখ ফুটে আর কিছুই বলতে পারে না। নিজের কলিজা সমতুল্য বন্দিকে হারিয়ে উনি নিজেও ভালো নেই। এই জন্যই বোধহয় মানুষ বলে, পাপ তার বাপকেও ছাড়ে না। আজকের পর এই মানুষটার চিহ্নটাও পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। কয়েক যুগ পরে মানুষকে সবাই ভুলে যাবে। নামটাও হয়তো কারো মনে থাকবে না। তাহলে কিসের এত বড়াই? ক্ষমতা? এমন কোথায় গেলে সেই ক্ষমতা? আহা মানুষ, সব বুঝেও না বোঝার অভিনয় করে প্রতিনিয়ত। দেহ থেকে পানটা বেরিয়ে গেলে সব মূল্যহীন। এমনকি তুমি মানুষটাও। আয়শা চোখের সামনে মামুন তালুকদারের শরীরে টুকরো টুকরো অংশগুলো আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেয় জায়ান। মেয়েটা নির্বাক হয়ে কেবল দেখেই যায়।
কাঁদতেও যেন ভুলে গেছে, শুধু উপলব্ধি করতে পারে আজ থেকে বাবা নামক বটগাছটা হারিয়ে ফেলল। আর কখনোই বাবা বলে কাউকে ডাকা হবে না, কাউকে রাগ দেখানো হবে না, কারোর মুখ থেকে মামুনি ডাকও শোনা হবে না। খারাপ হোক তবুও তো সে বাবা ছিল। তালুকদার মঞ্জিলে ছাদের পাশাপাশি দাঁড়ানো কৌশিক ও ঈশান। আজ দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট। কৌশিকের দৃষ্টি বাড়ির সামনের রাস্তায় নিবদ্ধ। ঈশান ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়, ছোট্ট করে ডাকে, স্যার। বলো, শুনছি। দৃষ্টি অধরে নিবিষ্ট রেখেই বলে কৌশিক, গতকাল ছেলেটা আপনার বাবার দলের ছিল। কৌশিক তাচ্ছিল্য হাসি হাসে। কাওয়ার্ড মামুন তালুকদার। স্যার, বড় স্যার আজ জায়ানের সাথে জঙ্গলে গেছে। এ কথায় কৌশিক ভ্রুজোড়া কুঁচকে যায়, পর মুহূর্তেই তা শিথিল হয়ে আসে। আজই ওনার শেষ দিন। আপনি ওনাকে বাজাবেন না স্যার? হুম, প্রয়োজন দেখছি না। স্যার, আপনার বাবা উনি, অসহায় কণ্ঠে বলে ঈশান। কৌশিক এতক্ষণে পাশ ফিরে যায়। ভুল বললে বাবা নয়, শত্রু। আমার এই ছোট্ট জীবনটা গেল ওনার উপর উপড়ে ওঠাতে ওঠাতে। আমার কৌশিক তালুকদার থেকে মাফিয়া বস কৌশিক তালুকদার হয়ে ওঠা শুধু মামুন তালুকদারের জন্য। আর আজ যে আমাকে মারতে লোক পাঠায়, হা! এত শত্রুতা আমার সাথে! ঈশান স্যারের কথা বোঝে। অমনি মনটা অল্প স্বল্প খারাপ হয়। চারপাশ ঘেঁষে নিস্তব্ধতা ঘনিয়ে আসে। কিছুক্ষণ সময় পেরোয়। নীরবতা ভেঙে কৌশিক বলে, পার্সোনাল প্লেন ঠিক রাখো ঈশান, আজ ভোরে আমরা দেশ ছাড়ছি। এখানে থাকা আমাদের জন্য রিস্কি। বলেন কি স্যার, আমরা ফিরে যাব? জায়ানকে ধরবেন না? অবিশ্বাস্য স্বর ঈশানের। আপাতত না, জায়ানকে পরে দেখা নেওয়া যাবে, কিন্তু এখনও এ দেশ থেকে যেতে হবে। এখানে এদেশে সীমানা পেরিয়ে গেলে আমরা ত্রিসীমানায় আর কেউ আসতে পারবে না। স্যার, ম্যামের কি হবে? কৌশিক উল্টো ঘুরে হাঁটা ধরে। ঈশানের এই প্রশ্ন পাঁচজোড়া থেমে যায়, ভাবে। অত্যল্প, আজ থেকে তোমার ম্যামের মুক্তি। স্যার, বিয়ে পবিত্র একটা বন্ধন, এভাবে সব শেষ হয় না। ছেলেটার কথায় কৌশিক মৃদু হাসে। সব বিয়ে পবিত্র হয় না ঈশান। দ্রুত কাজ সেরে ফেলো, হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। স্যার, ঈশান, জাস্ট স্টপ ইউর ফাকিং মাউথ। কৌশিক রেগে গেলে ঈশান চুপ হয়ে যায়। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর দিকে এক পলক দেখে গটগট পায়ে নিচে নেমে যায় কৌশিক। আজ প্রথমবারের মতো ত্রিধার জন্য ঈশানের ভীষণ খারাপ লাগা শুরু করে। মেয়েটার ভাগ্যই খারাপ। স্যার যদি এক চিলতে ভালোবেসেও থাকে তা কখনোই প্রকাশ করবে না, মরবেও না, মরবে তবুও না। কারো কাছে মাথা নোয়াতে যে স্যার শেখেনি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে ছোটে। কৌশিক ঘরে এসে ত্রিধার লাইট জ্বালিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, পায়ে গিয়ে মাথা আরেক দিকে। সম্পূর্ণ বিছানা জুড়ে তার বিচরণ, শরীরের পোশাকের অবস্থা যাচ্ছে তাই। মেয়েটার বড় হলো না, না চাইতেও মুচকি হাসে কৌশিক। দেয়াল ঘড়িতে একবার নজর বুলিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেয়েটা এতটাই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে যে কিছুটাই টের পেয়ে না। চিদা ঘুম ভীষণ ভারী। পৃথিবী উল্টে গেলেও তার ঘুম ভাঙে না। আর এটা তো সামান্য টুকটাক শব্দ। ঘড়িতে 4টা 20। কৌশিক সম্পূর্ণ পরিপূর্ণ রেডি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। ঘর জুড়ে দৃষ্টি ভাসমান হয়। মলিন হাসে ছেলেটা। এই প্রথমবার দেশ ছাড়তে ভীষণ মায়া লাগে। ড্রেসদোহী ছেলেটা হঠাৎ করে যেন ড্রেসের প্রতি মায়া জন্মেছে। লাগেজ নিয়ে রুম থেকে বেরোতে নিয়েও থামে। ঘাড় দৃষ্টি নিক্ষেপ করে ঘুমন্ত তিধার দিকে। বুকের মাঝে কেমন যেন ব্যথার অনুভূতি হয়। কৌশিক পিছু ফিরে ওর দিকে এগিয়ে যায়। ব্যাটসেট বক্স ডয়ের হাতে একটা নোটপ্যাড আর পেন বের করে। ছোট্ট একটা চিরকুট লিখে বক্সের উপর ত্রিধার ফোনের নিচে চাপা দিয়ে রাখে। কিছুক্ষণ একদৃষ্টিতে ত্রিধার ফুলো নিষ্পাপ মুখের দিকে চেয়ে থাকে। ঘাড়টা কিঞ্চিত নামিয়ে প্রথমবারের মতো কপালে অধর ছুঁয়ে দেয়। পরপর ঠোঁটে আলতো করে চুমু খায়। মেয়েটা একটু নড়ে চড়ে উঠতে কৌশিক দূরে সরে আসে। বুক ছুঁড়ে ব্যথাতুর দীর্ঘ নিঃশ্বাস নিগত হয়। আঁখি জোড়া ছলছল করে ওঠে। কৌশিক তালুকদার কাছে এও বুঝি হওয়ার ছিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়, রেখে যায় এক হতভাগী নারীকে, যার একুলুকুল কেউই রইল না, কেউ না। চিদার ঘুম ভাঙে সকাল 8টা নাগাদ। ঘুমো ঘুমো চোখে মেয়েটা উঠে বসে দেয়াল ঘড়িতে সময় দেখে আঁতকে ওঠে। ইস, এত বেলা হয়েছে, আজ ফজরের নামাজটা অবধি পড়া হলো না। কি মরার ঘুম ধরেছিল। পরক্ষণে নিজের ফোনটা খুঁজে বক্সের উপর থেকে ফোনটা তুলে নেয়। দৃষ্টি ঘুরিয়ে নিজেও
আবার তাকায়। চিরকুটের মতো কিছু একটা দেখে হাত উঠিয়ে নেয় চিরকুটটা। আস্তে ধীরে খুলে চোখের সামনে মেলে। অমনি পুরো পৃথিবী যেন থমকে যায়, মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। তক্ষুনি হন্তদন্ত পায়ে ঘরে প্রবেশ করে ত্রিধার শাশুড়ি পাপিয়া তালুকদার। ত্রিধাকে উঠে পড়তে দেখে শুকনো মুখে হড়বড়িয়ে বলেন, এই ত্রিধুমা, শুনছ? মেহুর ওই যে একটা মামাতো ভাই আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, তৌসিফ। একটু আগে ওর লাশ মিলেছে তোমার বাবার বাড়ির ওই রাস্তায়। একটা জ্বলন্ত গাড়ি, বোধহয় শরীরটা একদম, চলন্ত গাড়ি একদম শরীরটা পিষে দিয়ে গেছে। ত্রিধা চমকে ওনার দিকে তাকায়। আর কিছু শ্রবণেন্দ্রিয় প্রবেশ করে না, চোখের সামনে সব কিছু ক্রমশ অন্ধকার হয়ে আসে। দিক দিক বিদিক শূন্য অনুভূতি হয়। বিছানায় ঢলে পড়ে মেয়েটা, নিঃশ্বাস থমকালো বোধ হয়। এটা পর্ব ৪৪। গত রাত থেকে মেহরিমা প্রচণ্ড জ্বরের কবলে পড়েছে। ছোট্ট শরীরটা মিয়ে এসেছে। চোখ জোড়া খুলে তাকানোর অবস্থা নেই। ফর্সা বদন লালচে হয়ে আছে। জ্বরের ওষুধ সেবন করাতে শরীরে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দৃশ্যমান। শরীরটাও ঠিক হয়নি। নিজে বেঁচে থাকার শেষ সম্বলটুকু দুটো এই অবস্থায় দিশেহারা হৃদিত। অগ্নিশেখ না থাকলেও নিজ্ঞাত ছেলেটা পাগল হয়ে যেত। কাকে রেখে কাকে দেখবে? পরীর কান্না থামার নয়, অথচ রাতের পর মেহরিমা বন্ধ নেত্র দুটো এখনো খুলে তাকায়নি। মাত্রাতিরিক্ত তাপমাত্রা দরুন একটু পরপর আঁখি জোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ছে। পরীকে খাওয়ানো সহ সব কাজ অবনীশেখ নিজেই করছেন। আজ সকালে ডক্টর এসে পরীকে দেখে গেছে। ওইটুকু বাচ্চা ঠান্ডা বুক চেপে বসেছে। একটু বেলা হলেও আবার গ্যাস দিতে নিয়ে যেতে হবে। হৃদিতের ভীষণ কান্না পাচ্ছে। আল্লাহ বোধহয় এই ছোট্ট জীবনে একটু শান্তি দিবে না। হয়তো শান্তি নামক শব্দটা হৃদিতের জন্য নয়। কিছুক্ষণ আগেই তৌসিফের মৃত্যুর খবর এসে পৌঁছেছে বন্ধ ঘরে দোরগোড়ায়। অংশেক ছোট্ট পরীকে কোলে নিয়ে থ মেরে বসে আছে বিছানার এক পাশে। মানুষটা না কাঁদে আর না কোনো কথা বলে, পাথর বনে গেছে একদম। অপর পাশে মেহেরিমা ছোট্ট নরম ডান হাত ফ্লোরে বসে আছে হৃদিত। জলপট্টি দিচ্ছে ক্ষণে ক্ষণে। এই জীবনে কেন এত দুর্বিষহ ঠেকছে? বেঁচে থাকার কষ্ট হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়াটা যেন বিশাল দুর্বোধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। হন্তদন্ত পায়ে ঘরের ভেতর প্রবেশ করে আরিফ চৌধুরী। দিদির তৌসিফের লাশটা গ্রামে নিয়ে যাওয়ার প্রয়োজন। অবস্থা ভীষণ খারাপ। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল ছেলেটা ড্রাঙ্ক অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। তৎক্ষণাৎ একটা ট্রাক শরীরটা পিষে গিয়ে গেছে। মধ্যরাতে ঘটনা এটা। তৌসিফ গত দুদিন আগে ঢাকাতে এসেছে। গতকাল দুপুরে ডক্টর দেখিয়ে ভাঙা হাত দুটো ব্যান্ডেজ খুলেছে। আর আজ ওনার চোখ জোড়া ছলছল করে ওঠে। আর কিছুই বলতে পারেন না। বাবার কথা শুনে হৃদিত কিছুক্ষণ চুপচাপ বসে রয়। পরক্ষণেই ছোট্ট করে বলে, এটা কাকতালীয় কোনো ঘটনা নয় বাবা, এটা পরিকল্পনা মাফিক করা একটা মার্ডার। অবনীশেখ চমকে হৃদিতের দিকে তাকায়। এই ধ্বংসাত্মক খেলা শেষ পর্যন্ত তৌসিফকেও হারিয়ে বসলো। ছেলেটা তো ফুলের মতো পবিত্র ছিল। ওর দিকে কেন হাত বাড়ালো পশুগুলো? কি জবাব দেবেন সাইমা শেখকে? কোন মুখে দাঁড়াবেন ভাইয়ের সামনে? ওই অল্প বয়সের মেয়েটা এবার ছেলে হারানোর সুখে নিজ্ঞাত পাগল হবে, নয়তো দেশান্তরী হবে। অগ্নিশেখ ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কঠিন নারী সত্তাটাও আজ যেন সহজেই ধ্বংস পথে। বাবা ছেলে দুজনেই কিঞ্চিত চমকায়। মেহরিমা জেগেই আছে, কেবল ঝড়ে তোপে লোচনদয় মেলে তাকাতে ব্যর্থ। তৌসিফের মৃত্যুর খবর শ্রবণেন্দুয়ে পৌঁছাতে মেয়েটা নিজে থেকে এক প্রকার যুদ্ধ করে আসতে দিলে নেত্রযুগল খুলে তাকায়। চোখ দিয়ে বাড়িধারা নেমেছে ইতিমধ্যে। নিজে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। ডুকরে কেঁদে ওঠে, অস্পষ্ট স্বরে আওড়ায়, আমার নিষ্পাপ ভাই। অকস্মাৎ মেহেরিমা জেগে ওঠায় উপস্থিত সবাই বরকায়। হৃদয় দ্রুত উঠে দাঁড়িয়ে মেহেরিমাকে ধরে। মেহেরিমার কি হয় কে জানে, এক ধাক্কায় হৃদিতকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য হৃদিত একদম প্রস্তুত ছিল না, যার দরুন কয়েক কদম পিছিয়ে যায়। মেহেরিমার ওই শরীর নিয়ে কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এলোমেলো পদযুগলে দৌড়ে দরজায় দিকে যায়। দরজা পর্যন্ত পৌঁছাতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে। পৃথিবী ঘুরতে থাকে, তবুও থামে না। কেবলমাত্র দরজা ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কাঁদতে কাঁদতেই ছোট্ট মেয়েটা। কি করুণ সেই ভাঙা গলার কান্নার সুর। মেহরিমা রেহেন কর্মকাণ্ডে উপস্থিত আরিফ চৌধুরী ও অবনীশেখ হতবাক হয়ে পড়েছেন। দিদি ততক্ষণে মেহরিমার পিছু ছুটেছে। এনা বলা, আস্তে, এভাবে দৌড়াতে যাস না, পড়ে যে ব্যথা পাবি। তুই ঠিক নেই। কে শোনে কার কথা? হৃদিতের কথাগুলো বোধহয় মেহরিমার
কান অবধি পৌঁছায় না। ঘটনাস্থলে শখানেক মানুষের জটলা বেঁধেছে, প্রকৃতি শোকের ছায়া ছড়িয়েছে। মেয়েলি কান্নার শব্দ শ্রবণেন্দ্রিয় ঝংকার তুলতে সবাই সরে দাঁড়ায়। মেহেরিমা দৌড়ে সেদিকে যায়। একটা নির্দিষ্ট জায়গা অবধি পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছে। ওর অভ্যাসে কেউ যেতে পারবে না। মিহিরিমা সেই বেষ্টনীর সম্মুখে যেয়ে ধপ করে রাস্তায় বসে পড়ে। তৌসুফের থেতলে যাওয়া লাশটা দেখা যাচ্ছে, ক্ষত বিক্ষত শরীরটার ওপর শুভ্র রঙা কাপড় দিয়ে রাখা, যা লাল রক্তে স্নানিত। এই মরণ ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে ওঠে মেহেরিমা। সেভাবে রাস্তায় হাত দুটো দিয়ে আঘাত করে কাঁদতে থাকে। পুলিশ কর্মকর্তা সহ সবাই ছলছল চোখে সেই কান্না দেখে। মেয়েটা জ্বরের ঘোরে অস্পষ্ট বিলাপ করে চলেছেন, যা ঠিকমতো বোঝা যায় না। আমার ভাই, আমার নিষ্পাপ ভাই, তোমাকে ওরা বাঁচতে দিল না, আমি ওদের ছাড়বো না। তোমার দাফনের আগে ওদের দাফন করব আমি। রিদিত এগিয়ে এসে মেহরিমাকে পেছন থেকে ধরে রাখে। রিদিতের বুকে মাথা রেখে কাঁদে মেয়েটা, হাত দুটো রক্তাক্ত। রিদিতের বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। সব ক্রমশ শতাতীত হয়ে উঠেছে। মেয়েটার কান্না সেই হৃদয় বিদারক সুরে পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। অসাড় হয়ে আসা শরীর নিয়ে অদূরেই দাঁড়িয়ে আছে অবনী শেখ। মানসপটে ভাসমান ছোট্ট তৌসিফের স্মৃতি। সবার প্রথমে ওই ছোট্ট তৌসিফকে কোলে নিয়েছিলেন অবনী শেখ নিজেই। একদম লাল টমেটোর মতো হয়েই জন্মেছিল বাচ্চাটা। দেখলেই আদর দিতে মন চাইতো। মনির বড় ন্যাওটা মনির বড় ন্যাওটা ছিল ছেলেটা। এই তো সেদিনও হাফ প্যান্ট পরনে উঠান জুড়ে দৌড়ে বেড়াতো। মণিমণি দিকে মুখে ফেনা তুলে ফেলতো। সময় বুঝে এত দ্রুত চলে যায়? এতটা বড় কবে হয়ে গেল ছেলেটা? আর সে মণিকে ছেড়েই চলে যাচ্ছে দূরে, বহু দূরে। চাইলেও সেখানে আর কখনো ফিরে আসা সম্ভব না। সব সম্পর্কে বাঁধন আজ ফিকে হয়ে পড়েছে। অভিষেকের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। আসলেই এই পৃথিবী নিষ্পাপ ফুলের জন্য নয়। ধীর পায়ে হেঁটে ঘটনাস্থলে এসে না থামে ত্রিধা। মেয়েটা হাঁটা শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে কোনো অশরীরই ক্রমশ শক্তি শুষে নিচ্ছে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। হৃৎপিণ্ডটা তীব্র যন্ত্রণায় জর্জরিত। প্রতি নিঃশ্বাসে বুকটা ব্যথায় পিষ্ট হচ্ছে। তখন জ্ঞান হারিয়েছিল মেয়েটা। 1 ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরতেই সে অবস্থাতেই ছুটে এসেছে ঘটনাস্থলে। পায়ের জোড়া স্লিপার অবধি নেই। অদূরে দাঁড়িয়ে তৌসিফের লাশের আবছা একাংশ দেখতে পুনরায় মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলেই আয়েশ এসে 2 কাঁধ ধরে। ভাইয়ের বুকে হেলে পড়ে ত্রিধা। সময় নিয়ে নিজেকে সামলায়। স্লান হাসে। ভাইয়া, ও ভাইয়া, ও ওভাবে ঘুমিয়ে আছে কেন? ওকে তো ত্রিধা ঠকিয়েছে। ও ত্রিধাকে শাস্তি দেবে না? টাকার পাহাড় গড়বে না? কথা দিয়েছিল তো। ওইসব সত্যি না জেনেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে না। আমি যে এই পাপের জীবন বইতে পারবো না। ওকে বলো ভাইয়া, ত্রিধারা বিশ্বাসঘাতক হয় না, ত্রিধারা ভাগ্যের কাছে হেরে যায়। পর মুহূর্তেই হাউমাউ করে কেঁদে ওঠে মেয়েটা। সেই কান্না প্রকৃতির গোমুট রূপ ধারণ করে। কেমন অদ্ভুত এক যাতনা ছড়িয়ে পড়ে প্রকৃতি জোরে। আয়েশা রাখি জোড়া জলের হানা দেয়। ত্রিধাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ভাইয়ের বুকে স্থান পেতে মেয়েটা কান্নার বেগ ক্রমশ বাড়ে। তৌসিফ বলেছিল ত্রিধা যেন আর কোনোদিন ওর সামনে না যায়। মেয়েটা তো তৌসিফের বলা কথা রেখেছে, তবে কেন ফাঁকি দিল ছেলেটা? নিজের দেওয়া কথা কেন রাখলো না? ত্রিধাকে কেন ঠকালো? আসল বিশ্বাসঘাতক তো তৌসিফ নিজে। তৌসিফ বেঁচে থাকলে ত্রিধার কান্না এতক্ষণে নিজ্ঞাত প্রশ্ন করতো, কটকটি রানী তুমি কাঁদতেও পারো? ত্রিধা ওইখানেই বসে পড়ে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে থাকে। তবু ব্যথা, বুক ব্যথা কমে না। এ যাতনা যে এত সহজে কমার নয়। আমি তো বয়ে বেড়াতে হবে। মুহূর্তে ঘটনাস্থলে কানাঘোষা শুরু হয়। তালুকদার বাড়ির বউ সামান্য এক ছেলের জন্য কান্না করছে। কাহিনী কি? নিশ্চয়ই অন্য কাহিনী। ভেতরে ঘাবলা আছে। এসপি ইভান মির্জা বোঝরা কুচকে ত্রিধার দিকেই চেয়ে আছে। হয়তো কোনো কিছুর হিসাব করছে। পাশে মলিন মুখে দাঁড়ানো অমিত সাহা। অগ্নিশেখের বুকে ব্যথারা কিলবিল করে ওঠে। ছেলেটা মনের মাঝে কতটা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল, অথচ একবারও জানতে পারলো না অপর পাশের মানুষটা ভাগ্যের কাছে হেরে গেছে। তৌসিফকে ঠকায়নি। ত্রিধারা কখনো তৌসিফদের ঠকায় না। মন গহিনে আজীবন যত্নে তুলে রাখে। ত্রিধারা কেবল নিজেদের ভালো থাকাটা বিসর্জন দেয়, ভালোবাসা না। দিনের শেষ প্রহর। ঘড়ির কাঁটা স্থান পেয়েছে 3টার ঘরে। কিছুক্ষণ আগেই তৌসিফের জানাজা সম্পন্ন হয়েছে। কোনো প্রকার পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি। এমনিতেই লাশের অবস্থা খারাপ। ওর মধ্যে আর কি কাটাছেঁড়া করবে?
এক পবিত্র আত্মাকে মাটির নিচে শুইয়ে দিয়ে দলে দলে সবাই ফিরছে। সাইমা শেখ এই নিয়ে কয়েকবার জ্ঞান হারিয়েছে। এবার আধা ঘন্টা হতে চলল, অথচ ওনার জ্ঞান ফিরছে না। সবার টেনশন তীর তীর করে বেরিয়ে চলেছে। দ্রুত ঢাকাতে নেওয়ার সিদ্ধান্ত অটল হয়েছে সকলে। গ্রামের স্বনামধন্য ডক্টররা হাল ছেড়ে দিয়েছে। মেহিমা অর্ধচেতন অবস্থায় আছে। অবস্থা তেমন ভালো না, জ্বর বেড়েছে। ওকে গ্রামে নিয়ে আসতে না চাইলেও এক প্রকার জোর করে এসেছে। ত্রিধা আসেনি, ইচ্ছা ছিল কি না কে জানে। ঘটনাস্থলে পুনরায় জ্ঞান হারিয়ে বসেছিল মেয়েটা। আপাতত হসপিটালে অ্যাডমিট আছে। পরী আয়েশা চৌধুরী কোলে রয়েছে। ছোট্ট পরীর সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে। এই অসুস্থ একটুখানি শরীর নিয়ে মাকে ছাড়া থাকতে হচ্ছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না। এতে যেন পরীর কান্না বাড়ছে। সবাই অপারগ, সিচুয়েশন খারাপ, কারো কিছু করার নেই। হৃদিত মাটি দিয়ে ফিরতেই অবনী শেখ চঞ্চল পায়ে সামনে এগিয়ে যান। বাবা, আমাদের দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। সাইমার অবস্থা ভালো না। আচ্ছা মা, আমি গাড়ি বের করতে বলছি। যারা যারা যাবেন তারা দ্রুত রেডি হয়ে নেন। মেহরিমা মাহিরা কি করছে মা? মেহু শুয়ে আছে। আমার মেয়েটা একদম ভালো নেই বাবা। আর পরি আয়েশা আপার কাছে রয়েছে, ভীষণ কান্না করছে। তোমার কাছে রাখো ওকে। আর তোমাদের পরিবারের সবাই যাবে ঢাকাতে। আচ্ছা মা। হৃদিত ওখান থেকে প্রস্থান করে। অভিষেক দ্রুত ঘরের দিকে হাঁটা ধরেন। রাত 9টা। আজ যেন বিপদ চারদিক থেকে জেঁকে ধরেছে। এত এত বছরের প্রাবধায় এবার একেবারে সবার ঘাড় মটকাতে উঠে পড়ে লেগেছে। আধ ঘন্টা আগে তালুকদার মঞ্জিলের পাশাপাশি দুইটা কক্ষ থেকে আয়রা চৌধুরী ও আব্রাহাম তালুকদারের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ পর্যবেক্ষণ করে জানা গেছে সম্ভবত শেষ রাতের দিকে নয়তো সকালের দিকে এমন ঘটনা ঘটেছে। রহস্যের বীজ বুনেছে সকলের মনে। হঠাৎ করে দুটো মানুষ গলায় ফাঁস দেবে কেন? আর তার উপর কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। অপরদিকে কৌশিক তালুকদার আর তার বাবা মামুন তালুকদার নিখোঁজ। রহস্যের গন্ধটা এদিকে ওদিক থেকে আসছে। সন্দেহের তীর ঘুরে ফিরে বারবার ওদিক যাচ্ছে। দ্বিধার জন্য সেই সকাল থেকে হসপিটালে ছিল পাপিয়া তালুকদার। সন্ধ্যার দিকে বাসায় এসে কাউকে না পেয়ে আব্রাহাম তালুকদার ঘরের দিকে অগ্রসর হন। দরজা খুলে আয়রা চৌধুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে উনি চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তোলেন। গার্ডসহ সবাই ছুটে আসেন। পরপরই পাশের ঘর থেকে আব্রাহাম তালুকদারের লাশ উদ্ধার করা হয়। ড্রয়িং রুমে সিসিটিভি ফুটেজে উদ্ধার করা হয়। সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। দুজন হাসি খুশির মধ্যে মধ্যরাতে দোতলায় উঠেছে। পার্সোনাল রুমে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টা ঠিক খোলাসা করতে পারছে না কেউ। এসপি ইভান মির্জার মস্তিষ্ক বিক্ষিপ্ত। সব যেন হঠাৎ করে ঘেটে ঘ হয়ে গেছে। কোথাকার জল কোথায় গড়িয়ে এসে নেমেছে। মা সমুদ্রে আটকে পড়েছে যেন, কোনো কুল কিনারাই করতে পারছে না। সাইমা শেখের কাছে ওনার হাজব্যান্ড এবং তাবান আছে। ত্রিধার কাছে আয়েশা চৌধুরী আছে। একমাত্র মেয়ের জন্য ওনার অবস্থা করুন। এই একই হসপিটালে আলাদা কেবিন আছে দুজন। সাইমা শেখের অবস্থা ভালো না। জ্ঞান ফিরলেও অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েছেন। আমার আব্বা, আমার আব্বা জপে কিছুক্ষণ পরপরই জ্ঞান হারিয়ে বসেছেন। আপাতত ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। অপরদিকে ত্রিধার স্যালাইন চলছে। একটা শেষ হয়ে আরেকটা শেষ হওয়ার পথে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন। কেঁদে কেঁদে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। ইচ্ছা থাকলেও মেয়েটাকে রেখে তালুকদার মঞ্জিলে যেতে পারছেন না আয়েশা চৌধুরী। অন্যেরা সবাই ওখানে আছেন। মিহিরিমা জ্বরের ঘরে পৃথিবী ভুলতে বসেছে। দিন দুনিয়া তার কিছুই খেয়াল নেই। ওকে হসপিটালে অ্যাডমিট করাতে যেও করেনি হৃদিত। বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। অ্যানাবেলাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় না। সবসময় নিজের কাছে চোখের সামনে রাখতে চায়। ডক্টর এসে 8টা নাগাদ স্যালাইন দিয়ে গেছে। অতিরিক্ত দুর্বল মেহেরিমা শীর্ণ দেহখানা। ওর কাছে নার্স সহ তাইফ আছে। পরিও ভালো নেই। সারাদিনে ধকলে ছোট্ট পরিটা যত্নে বড় ত্রুটি হয়ে গেছে। কুটি খানেক খানা অত্যধিক তাপমাত্রা বারবার কেঁপে উঠেছে। আজ দিদিদের নিজেকে সবচেয়ে অসহায় লাগছে। মনে হচ্ছে আর 10টা হাত পা থাকলে ভালো হতো। হঠাৎ করে জীবনটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছে। জীবনের মোড় নিয়েছে। সবার ধ্বংসের পালা শেষ, পাপও শেষ। এবার বোধহয় হৃদিতের পালা। জীবন এমন রং দেখিয়ে চলেছে প্রতিনিয়ত। নিজের জানটা ওই
অর্ধপরিচিত নার্স আর তাইফের হাতে তুলে পরি আর অবনী শেখকে নিয়ে হসপিটালে ছুটেছে। আজ এই মুহূর্তে জীবনের কাছে পরাজিত সৈনিক হৃদিত। রাত 8টা। তালুকদার মঞ্জিলের সামনে হৃদিত ও অবনী শেখ বাসায় ফেরার পথে এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে। দুজনের দৃষ্টি নিবদ্ধ ড্রয়িং রুমে। সেখানে পাপিয়া তালুকদার আহাজারি করে চলেছে। আব্রাহাম তালুকদারকে ছোট ভাইয়ের মতো পালন করেন, বড় করেছেন উনি। যখন বিয়ে করে এ বাড়িতে এসেছিলেন তখন আব্রাহাম তালুকদারের বয়স 18। বাপ-মাহীন আব্রাহাম তালুকদার সবসময় বড় বোনের মতো যত্ন স্নেহ করেছেন, মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছেন। আয়রা চৌধুরীকে কখনো জায়ের চোখে দেখেননি, সবসময় ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছেন। আর আজ হঠাৎ করে কি হয়ে গেল? ওনাকে ঘিরে চারপাশে সকলের উপস্থিতি দৃশ্যমান। আয়েশার সাথে কথা কাটাকাটি করে জোরপূর্বক ক্লাস দুটো পোস্টম্যাডামের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে একদিক ব্যতীত একদিন ব্যতীত রাখতে পারবে না। কে মারতে পারে? অবনী শেখ সামনে দৃষ্টি রেখে প্রশ্ন ছড়ে। হৃদিত মলিন হাসে। কে মেরেছে? সে হয়তো কিঞ্চিত নিজের পাপের বোঝা কমাতে চায়। এতগুলো জীবন নষ্ট করে দুটো পাপ মুছলেই পাপের বোঝা হালকা হয়ে যায়। ভালোবাসার কাছে মানুষ অসহায় মা। তুমিও কি অসহায়? দিদি এতক্ষণে ঘাড় ঘুরিয়ে যায়, হেসে দেয়। ভালোবাসার কাছে আমি অসহায় না, ভালোবাসা আমার কাছে অসহায়। আমি চাইলেও আমার ভালোবাসার জন্য কিছুই করতে পারি না। ওদের দুজনের কথার মাঝে ওখানে উপস্থিত হয় শ্রেয়া চৌধুরী। অধরে কুটিল হাসি লেপ্টে আছে। এত এত কাছের মানুষের মৃত্যু যেন ওনার হৃদয় স্পর্শ করতে পারেনি। নিজের সহকর্মীর মৃত্যুতেও দিব্যি হেসে চলেছে। হেরে গেলেন অবনী শেখ? আমার সাথে আপনি কখনোই পারবেন না। শ্রেয়া চৌধুরীর কথায় অবনী শেখ মুচকি হাসেন। মানুষের মৃত্যু অনিবার্জিত। জন্মগ্রহণ থেকে মৃত্যু করতেই হবে। আল্লাহ প্রদত্ত নিয়ম এটা। শুধুমাত্র তরা এখানে এক একজনের মৃত্যুর সময়টা আলাদা, বেশ এটুকুই। তবে এই যে দেখুন, আমার তো সবাই আছে, জীবিত সকলে আমার পাশে, কিন্তু আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন, কেউ নেই। কিন্তু আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন, কেউ নেই। এমনকি যার জন্য আপনি আপনার এই পাপের জীবন বয়ে বেড়াচ্ছেন, সে মানুষটা অব্দি অবনী শেখে আসক্ত। হেরে যেও জিতেছি আমি। অবনী শেখ কখনোই হারতে শিখেনি। জায়গা মতো তীর ছুঁড়ে চুপ রয় অবনী শেখ। তৎক্ষণাৎ শ্রেয়া চৌধুরীর মুখের আদল বদলে যায়। হাস্যোজ্জ্বলনা নিয়ে আমাবস্যা নামে হৃদিতের দিকে তাকায়। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকেন। ওনার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান, অথচ আজ ওনাকেই চেনে না। এটা কি মা হিসেবে চরম ব্যর্থতা? তুমি জিততে চেয়েছিলে না, যাও, আজ তোমাকে জিতিয়ে দিলাম হৃদিত। শুধুমাত্র অনুরোধ, আমার বুকে বুলেট ছোড়ার আগে একবার আমাকে মা বলে ডেকো। শ্রেয়া চৌধুরীর এহেন কথা হৃদিত ঈষৎ চমকায়। ভ্রুদয়ের মাঝে বাজ সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকে। সহসা হৃদিতের ফোনটা বেজে ওঠে। তাই ফোন করেছে। হৃদিত দ্রুত কল রিসিভ করে। উপাস থেকে বেশি আসে তাইবের কন্দনরত স্বর। বাবা ভাই, বাড়িতে আগুন লেগেছে। ভাবি দোতলায় আটকা পড়েছে। পুরো নিচতলা আগুন ছড়িয়েছে। দোতলা ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। ভাবি গভীর ঘুমে আচ্ছন্ন। ভাইয়া, কি করব বুঝতে পারছি না আমি। ও ভাইয়া, তুমি কিছু করো। ভাবি কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে হৃদিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। আকাশ হাতে থাকা ফোনটা সশব্দে মাটিতে পড়ে। এক নিমিষে পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায় ছেলেটার। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। চোখ দুটোর পলবে মিহিরিমার নিষ্পাপ মুখখানা ভেসে ওঠে। চারপাশ থেকে ভেসে আসে মিহিরিমার হাসির গঞ্জন। ভাসমান হয় সেই চিরচেনা ডাক, আমার পরীর বাবা। হৃদিত আঁখিজোড়া বেদ করে অশ্রু গড়িয়ে পড়ে। জীবনটা বোধ হয় এখানেই থমকে গেল। শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে হাসি খুশি একটা আনন্দ চক্ষু গোচর হয়। জন্মদাত্রী মায়ের এমন কর্মকাণ্ডে হৃদিত যেন কথা বলতেও ভুলে যায়। কেবলমাত্র ছোট্ট করে বলে, আমাকে এভাবে না মেরে একেবারে বুকে ছুরি চালিয়ে দিতেন শ্রেয়া চৌধুরী। আপনার হিসাব তোলা রইল। আমাদের আবার দেখা হবে। পরপরই গাড়ি দিকে ছুটে যায়। মিনিটের ব্যবধানে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে আঙিনা ত্যাগ করে। ঘটনা ততক্ষণে শহর জুড়ে ছড়িয়েছে। তালুকদার মঞ্জিলে অবস্থানরত আয়াস, আরিফ চৌধুরী, আজাদ চৌধুরী সহ সকলে এজ মঞ্জিলের উদ্দেশ্যে ছুটেছে। ফায়ার সার্ভিস পৌঁছে গেছে, কিন্তু মেহেরিমাকে উদ্ধার করতে ব্যর্থ। সবার কানাঘুষা থেকে ঘটনা শুনতে ওইখানে শরীরে ভার ছেড়ে পড়ে অভিনিষেক। আজ যেন ওনার পুরো পৃথিবী এক নিমিষে ধ্বংস হয়ে গেল। কোলে থাকা ছোট্ট ঘুমন্ত নিষ্পাপ পরীর দিকে তাকান। আমার পরী, আমার আপুমণি, তুমি এই পরিবারে কেন আসলে? তোমার নানুমণি তোমায় একটা সুন্দর জীবন দিতে ব্যর্থ হলো।
তোমার নানুমণি নিজের হার স্বীকার করে নিয়েছে পরি। তুমি ক্ষমা করো তোমার নানুমণিকে, সে ভীষণ ভীষণ খারাপ। কথা শেষ করে পরীকে নিয়ে ওকে আঁকড়ে ধরেন। এই প্রথমবারের মতো শব্দ করে কাঁদেন অভিষেক। চিৎকার করে কাঁদতে থাকেন। তবুও বুঝি নামক মা নামক নারীর এক বুক হাহাকার কমে আজ কঠিন নারী সত্তা মা নামক সত্তার কাছে হেরে যায়। যার ভালোবাসার জন্য নিজের জীবনটা সব বিসর্জন দিল, আজ তাকেই হারাতে বসেছেন। উপস্থিত সকলে অভিষেকের এই নতুন রূপে হতভম্ব হয়ে পড়েন। আয়েশা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নিজের সাথে ওনাকে জড়িয়ে নেন। আতিয়া চৌধুরী দ্রুত পায়ে হেঁটে পরীকে নিজের কাছে নিয়ে নেন। মানুষটা বোধ হয় এই ছোট্ট জীবনে নিজের ভালো থাকে নিজের সবটা খুইয়ে বসলো। এক মায়ের আহাজারি যামিনীর আধার ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। অক্সিজেনের পরিবর্তে বিষ ছড়িয়ে পড়ে সর্বখানে। প্রতি নিঃশ্বাসে বুক জ্বালা করে। অধরে দাঁড়ানো শ্রেয়া চৌধুরী এই কান্নার হৃদয় বেঁধে সুরে নিজের জীবনের সবটুকু সুখ খুঁজে পায়। এবার মরলেও শান্তির সাথে মরতে পারবেন।